আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধিয়ারে শেয়ার ইস্যু সংক্রান্ত যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি প্রশ্নটি আমি উপস্থাপন করলাম যশোর বোর্ড 2019 সালে শেয়ার ইস্যু সংক্রান্ত। এখানে উদ্দীপকের আলোকে ক, খ, গ তিনটা প্রশ্ন বলেছে। ক নম্বরে বলেছে শেয়ার প্রতি অধিয়ার এবং মোট অধিয়ারের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই তথ্যের আলোকে প্রথমে ক নম্বরের সমাধান করার চেষ্টা করব। তো ক নম্বরের সমাধানের জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি। এই যে শেয়ার প্রতি অধিয়ার এবং মোট অধিয়ারের পরিমাণ নির্ণয়। তো এই ক নম্বরের উত্তর মূলত এখান থেকে শুরু, আর এইটা সমাধানের জন্য যে অংশটুকু প্রয়োজন আমার উদ্দীপকের উপরে আমি নিয়ে এসে রেখেছি। তো এইখানে বলছে 10% অধিয়ারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রসপেক্টাস জারি করে, তার মানে কি ইস্যু করে। 10% অধিয়ার বলতে বোঝায় এই যে 10 টাকা একটা শেয়ারের মূল্য, 10 টাকা 10%, 10 টাকা 10%। আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি সম্ভবত 1 টাকা হয়। তো আমরা লিখব কিভাবে? এই যে শেয়ার প্রতি অধিয়ার 10 টাকা ইন্টু 10%। 10 টাকা কোথায় পেলাম? এই যে উপরে লেখা একটা শেয়ারের দাম 10 টাকা, আর এই 10 টাকা 10%, সেই জন্য আমরা এই 10% গুণ করব। গুণ করে সম্ভবত 1 টাকা পাবো। 1 টাকা লিখব। এরপরে লিখব শেয়ার অধিয়ারের পরিমাণ লিখব। শেয়ার অধিয়ারের পরিমাণ যখন লিখব তখন আমাদের নিয়মটি হচ্ছে বিলিকৃত শেয়ারের সংখ্যাকে শেয়ার প্রতি অধিয়ার দিয়ে গুণ করব। বিষয়টি আবারও বলি, বিলিকৃত শেয়ারের সংখ্যাকে শেয়ার প্রতি অধিয়ার দিয়ে গুণ করব। এখন আমরা কয়টা শেয়ার বিলি করেছিলাম সেটা নির্ণয় করতে হবে। আর শেয়ার প্রতি অধিয়ার তো পেলাম এই যে 1 টাকা। এই যে লক্ষ্য করি এইখানে বলেছে আমাদের 30 লক্ষ শেয়ার ছিল। 30 লক্ষ শেয়ারের 80% বিলি করেছিল, মানে 80% বিশেষ করে ইস্যু করার পরে 3 লক্ষ আবেদনপত্র বেশি পেয়েছে। তাহলে আমরা যেটা বেশি পেয়েছি সেটা তো ফেরত দিব, সেটা নিয়ে আমাদের এইখানে হবে না। আমাদের হবে মূলত যতটা ইস্যু করেছিলাম এই 30 লক্ষ এর 80%। 30 লক্ষ এর 80%, এই 3 8 24, সম্ভবত 24 লক্ষ শেয়ার হবে। তাহলে আমরা এখানে লিখব এই যে 30 লক্ষ ইন্টু 80%। এটুকু সমাধান করলে হবে আমাদের 24 লক্ষ শেয়ার। সে 24 লক্ষ শেয়ারকে 1 দিয়ে গুণ করলে আমাদের সম্ভবত 24 লক্ষ টাকা হবে। এর নিচে আমরা কি করব? পরে ডাবল দাগ দিয়ে দিব। তাহলে আমাদের বিষয়টা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি শেয়ার প্রতি অধিয়ার হবে 10 টাকা 10%, 1 টাকা। আর অধিয়ারের পরিমাণ হবে এই 30 লক্ষর 80%। হিসেব করে যেটা হয় সেটা হচ্ছে ইস্যুকৃত এবং বিলিকৃত 24 লক্ষ শেয়ার। এটুকু হিসেব করে আমরা পাবো এই 24 লক্ষ শেয়ারকে যদি শেয়ার প্রতি 1 টাকা দিয়ে গুণ করি 24 লক্ষ টাকা হচ্ছে শেয়ার অধিয়ারের পরিমাণ। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপক ক নাম্বার আমরা সমাধান করেছি। যে ক নাম্বারের উত্তরে ছিল 1 টাকা এবং 24 লক্ষ টাকা, আমাদের উত্তরে মিলে গেছে। খ নাম্বারে বলেছে সংশ্লিষ্ট লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। তাহলে আমাদের এইখানে কিন্তু জাবেদা করতে হবে। জাবেদা করার জন্য আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এই তথ্যের আলোকে জাবেদা করব। তো জাবেদা, আমরা প্রথম জাবেদাটা কি হয় আমরা সবাই জানি। এরকম জাবেদার ছক আঁকবো, জাবেদার ছকও আমরা অঙ্কন করতে পারি। তো আমি একটা একটা করে জাবেদা দেখাবো আলাদা আলাদা করে, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। কারণ প্রত্যেকবার জাবেদা করার সময় প্রশ্নটা আমি উপরে রাখবো, উদ্দীপকটা, যাতে এটা দেখে দেখে সমাধান করতে পারি। আমাদের উত্তর মূলত নিচ থেকে শুরু। উপরের অংশটুকু উদ্দীপকের আংশিক। যেমন আমরা জাবেদায় প্রথম জাবেদারে কি করব মনে আছে?
তাহলে আমরা প্রথম জাবেদাটা করব পূর্বের মতো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদনের টাকা ব্যাংক হিসাবে জমা হবে, সেজন্য ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। টাকা কত লিখব, ভালো করে লক্ষ্য করি। টাকা লিখব আমরা এই যে 30 লক্ষর 80%, 24 লক্ষ শেয়ার ইস্যু করেছি। এই 24 লক্ষ ইস্যু করেছিলাম এবং কোম্পানি আরও 3 লক্ষ বেশি পেয়েছে। 24 লক্ষ আমরা বিক্রয়ের জন্য প্রসপেক্টাস জারি করেছিলাম, কিন্তু কোম্পানি আরও 3 লক্ষ বেশি পেয়েছে। 24 লাখ আর 3 লাখ 27 লক্ষ আবেদনপত্র পেয়েছে। খুব ভালো করে বলছি, লক্ষ্য করি। আমরা 24 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, ক নম্বরে বের করেছি 24 লক্ষ শেয়ার, 30 লক্ষর 80%, 24 লক্ষ। ওই 80% যে 24 লক্ষ হচ্ছে, 24 লক্ষ চাইতে অতিরিক্ত আরও 3 লক্ষ শেয়ার বেশি পেয়েছে। 24 লাখ আর 3 লাখ 27 লক্ষ শেয়ারের আবেদনপত্র পেয়েছে। তাহলে আমরা এই 27 লক্ষ শেয়ারকে গুণ করব 10 টাকা আর 1 টাকা ওদিয়ার 11 টাকা দিয়ে। গুণ করব কত দিয়ে? 11 টাকা দিয়ে। তাহলে আমরা এই 27 লক্ষ শেয়ার গুণ 11 আমরা যদি গুণ করি তাহলে এই টাকাটা পাবো, 2,97,00,000 টাকা। কিভাবে পেলাম? এই যে আমি ব্যাখ্যায় উপস্থাপন করলাম, প্রতিটি 1 টাকা অধিহার সহ 11 টাকা দরে 27 লক্ষ শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। তো এই ছিল আমাদের প্রথম জাবেদাটি। তো পরবর্তী জাবেদা করার জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি। আমি প্রথমে বলেছি আমি একটা স্লাইডে একটা করে জাবেদা শেখাবো, একটা করে, সেজন্য তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। যেমন এইখানে আমরা জাবেদা করব শেয়ার আবেদনের অর্থ কিছু মূলধন হিসাবে স্থানান্তর করব, কিছু অধিহার হিসাবে স্থানান্তর করব এবং অতিরিক্ত অর্থ ফেরত দিব। তাহলে আমরা ডেবিট দিকে লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট। টাকা লিখব ওই যে কিছুক্ষণ আগে মনে হয় 2,97,00,000 টাকা যেটি প্রথম জাবেদায় লিখেছিলাম সেই টাকাটাই লিখব। আর ক্রেডিট দিকে কিন্তু 3টা হবে। 3টা কি কি? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, মূলধনের টাকা স্থানান্তর করার জন্য। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, আবেদনের টাকা অধিহারে স্থানান্তর করার জন্য। এবং ব্যাংক হিসাব ক্রেডিট, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য। কেননা আমরা এই যে 3 লক্ষ শেয়ার অতিরিক্ত পেয়েছিলাম। তো এখানে আমরা টাকা কিভাবে লিখব সেটি বোঝানোর জন্য আমি কিছু অংশ হলুদ করে রেখেছি, হলুদ কালার দিয়ে রেখেছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো এইখানে আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো ক্লাসে যখন আমি এই অঙ্কগুলি করাই, শিক্ষার্থীদের কিন্তু টাকা লিখতে প্রবলেম হয়। যদিও জাবেদা করতে পারে, 1টা ডেবিট 3টা ক্রেডিট অনেক সময় মুখস্থ করে থাকে, কিন্তু টাকা লিখতে প্রবলেম হয়। তাই একটু ভালো করে দেখার চেষ্টা করি। মূলধনে লিখব, শেয়ার মূলধনে লিখব যতগুলি শেয়ার বিলি করেছি সেই বিলিকৃত শেয়ারের সংখ্যাকে আসল মূল্য 10 টাকা দিয়ে গুণ করে। তাহলে আমরা কিন্তু ইস্যু করেছিলাম 24 লক্ষ শেয়ার, 30 লক্ষ শেয়ারের 80%, 24 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম। এবং যেহেতু আমরা বেশি পেয়েছি তার অর্থ এই যে আমরা যেটি ইস্যু করেছিলাম সেটি বিলি করেছি। 24 লক্ষ শেয়ারকে 10 দিয়ে গুণ করে, আবারও বলি 24 লক্ষ বিলিকৃত শেয়ারকে 10 দিয়ে গুণ করে আমরা এই মূলধনে লিখব 2,40,00,000 টাকা। আর অধিহারে লিখব ওই 24 লক্ষ শেয়ারকে অধিহারের 1 টাকা দিয়ে গুণ করে। অধিহারে ছিল কিন্তু 1 টাকা। আবার আমরা ক নাম্বারে তো অধিহারের পরিমাণ নির্ণয় করেছিলাম 24 লক্ষ, সেখান থেকেও লিখতে পারি শেয়ার অধিহারে 24 লক্ষ। এখন আমরা খুব সহজেই ব্যাংক উদ্বৃত্তটা এখানে নির্ণয় করতে পারি ক্রেডিট দিকের। কিভাবে? আমাদের ডেবিট দিকে ছিল 2,97,00,000, ক্রেডিট দিকে হচ্ছে এই দুইটা যোগ করি সম্ভবত 2,64,00,000। তাহলে আমরা জানি জাবেদার 2 দিক সমান হয়, সেজন্য ডেবিট এই টাকা থেকে, ডেবিটের এই টাকা থেকে এই দুইটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এইখানে সম্ভবত 33 লক্ষ টাকা হবে। আবার অন্যভাবেও নির্ণয় করতে পারি আমরা।
অতিরিক্ত কয়টা পেয়েছিলাম? 3 লক্ষ শেয়ার, তাকে 11 দিয়ে গুণ করে আমরা প্রথম জাবেদে যেমন 11 টাকা করে পেয়েছিলাম, সেই 11 দিয়ে যতগুলো অতিরিক্ত আবেদনপত্র পেয়েছিলাম 3 লক্ষ গুণ 11 33 লক্ষ টাকা হবে। এটি যেহেতু ফেরত দিব তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যাংক জমার পরিমাণ আমাদের কমে যাবে। ব্যাখ্যায় লিখবো আমরা এখানে যা করেছি তার সংক্ষেপে এখানে লিখে রাখবো। লক্ষ্য করি, শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং শেয়ার অধিকার হিসাবে স্থানান্তর করা হলো ও অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা ব্যাখ্যা সহ জাবেদা করতে পারি। তো আমরা 2টা জাবেদা করেছি, কিন্তু এই অঙ্কে আরও একটি আইটেম আছে, সেটি হচ্ছে এই যে আমরা লক্ষ্য করি আমাদের এই যে আরও একটি আইটেম আছে, অবলোককের কমিশন প্রতি শেয়ার 80 পয়সা করে ধরতে হবে। তো এইটার জন্য আমরা কিন্তু আরেকটি জাবেদা করব। এই অঙ্কে 3টা জাবেদা হবে। 3টা জাবেদা আমি 3 বার দেখাচ্ছি একটু বড় করে দেখানোর জন্য, কারণ প্রত্যেকবার আমার এই অঙ্কের উদ্দীপকটা দেখার প্রয়োজন হচ্ছে। সেজন্য আমি 3টা ছকে 3 বার আমি 3টা জাবেদা করলাম, কিন্তু তোমরা 3টা জাবেদায় 1 ছকের মধ্যে করবে, ইতিপূর্বেও আমি বলেছি। তো আবার আমরা সেই জাবেদার ছক অঙ্কন করে লিখব। শেয়ার অবলোককের কমিশন, এটা কিন্তু বিশেষ করে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদা করব শেয়ার অবলোককের কমিশন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ এই 80কে আমরা ওই 24 লক্ষ শেয়ার দিয়ে গুণ করব, যে টাকাটা হবে সেটা আমরা পরিশোধ করব ব্যাংক থেকে, তাই ব্যাংক জমা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে 24 লক্ষ গুণ 0.80, এই টাকাটা হবে 19,20,000। একটি বিষয় আমি আবারও বলছি, সেটি হচ্ছে এখানে কমিশন নির্ণয় করার সময় কিন্তু ইস্যুকৃত শেয়ার এবং বিলিকৃত শেয়ার যে 24 লক্ষ ছিল সেটা দিয়ে গুণ করেছি। কিছুক্ষণ পূর্বে অধিহার নির্ণয় করার সময়ও কিন্তু 24 লক্ষ দিয়ে গুণ করেছি। আবার মূলধনে যখন টাকা লিখেছি তখনও কিন্তু 24 লক্ষ দিয়ে গুণ করেছি, কারণ আমাদের বিলিখিত শেয়ার বা ইস্যুকৃত শেয়ার যতটি, সেই শেয়ারের সংখ্যাকে আমরা এই অধিহার দিয়ে গুণ করব, মূলধনে স্থানান্তর করব এবং এই অবলোককের কমিশনের টাকা দিয়েও গুণ করব। সেজন্য আমাদের ইস্যুকৃত শেয়ার এবং বিলিকৃত শেয়ারের পরিমাণটা নির্ণয় করা অত্যন্ত জরুরি প্রত্যেকটা অঙ্কে। এখন আমরা ব্যাখ্যায় লিখব শেয়ার অবলোককের কমিশন পরিশোধ করা হলো। এইভাবে আমরা 3টা জাবেদা ব্যাখ্যা সহ লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল ব্যাংক জমার উদ্বৃত্ত 2,44,80,000 টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণীর উত্তর হবে 2,64,00,000 টাকা। তাহলে আমরা এই তথ্যের আলোকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে আর্থিক অবস্থার বিবরণী ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণী, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আমরা 2টা টাকার কলাম অঙ্কন করেছি, একটি হচ্ছে বিস্তারিত টাকা আর একটি হচ্ছে পরিমাণ টাকা। এখন আমরা লিখব আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে আমরা সম্পদ সমূহ লিখব। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী বলতে সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ অন্তর্ভুক্ত করাকে বোঝায়। তো প্রথমে লিখব সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে এই অঙ্কে 2 ধরনের সম্পদ আছে। একটি হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন ব্যাংক জমার উদ্বৃত্ত কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, তোমরা হয়তো খেয়াল করেছো, গ নাম্বার প্রশ্নে লেখা আছে এই 2,44,80,000 টাকা। আর আরও একটি সম্পদ আছে, আমরা 3 নাম্বার জাবেদায় লিখেছি শেয়ার অবলোককের কমিশন। ওইটা হচ্ছে আমাদের অসমন্বিত ব্যয় নামে লিখব। অসমন্বিত ব্যয়ের আর এক নাম মৌলিক সম্পদ। অসমন্বিত ব্যয়, শেয়ার অবলোককের কমিশন। এই যে আমি উদ্বৃত্তপত্রতে এই উদ্দীপকের অংশটুকু নিয়ে এসে রাখলাম। এই যে 0.80 টাকা দরে আমরা পেয়েছিলাম সম্ভবত 19,20,000 টাকা। 3 নাম্বার জাবেদে আমরা লিখেছি সে 19,20,000 টাকা শেয়ার অবলোককের কমিশন বলে এখানে লিখব।
নিচে একটি দাগ দিব, এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব। তারপরে আমরা নিচে ডাবল দাগ দিয়ে দিব, এটা হবে মোট সম্পদ। সম্পদ পাশে দুইটা বিষয় আমরা লিখলাম, একটি হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত চলতি সম্পদ, আরেকটি হচ্ছে অসমন্বিত ব্যয় ও সম্পদের মধ্যে এই অবলেখকের কমিশন। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, আমি জায়গা সেভ করার জন্য চলতি সম্পদের পাশে লিখেছি ব্যাংক জমার উদ্বৃত্ত। তোমাদের খাতায় জায়গা আছে নিশ্চয়, তোমরা নিচে লিখবে, চলতি সম্পদ বলে নিচে লিখবে এই লেখাটা। আবার অসমন্বিত ব্যয় বলেও এটা নিচে লিখবে। আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি, কারণ আমি এই বিশেষ করে প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশ্ন, সম্পদ, দায় সব দেখাচ্ছি, সেজন্য আমি সংক্ষেপে করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই চলতি সম্পদের নিচে এটা লিখবে। পরের অংশ আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ লিখব। আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ লিখব। এখানে প্রথমে আমরা লিখব অনুমোদিত মূলধন। পূর্বের ক্লাসে বলেছি অনুমোদিত মূলধন নিয়ম অনুযায়ী লিখতে হয়। অনুমোদিত মূলধন এই যে উপরে দেওয়া আছে, প্রতিটি 10 টাকা দরে 30 লক্ষ শেয়ার, তাহলে আমরা ওইটা এখানে লিখব। প্রতিটি 10 টাকা দরে 30 লক্ষ গুণ করে সম্ভবত 3 কোটি হবে। প্রথমে লিখে আর শেষের ঘর লিখি, সমস্যা নেই, কিন্তু লিখে ডাবল দাগ দিব। প্রথমে লিখে আর শেষে লিখি, যেখানে লিখে না কেন লিখে ডাবল দাগ দিব। তারপরে আমরা ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত একসাথে লিখতে পারি, কারণ এখানে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃতের পরিমাণ সেম। তো এইখানে আমরা ওই যে 24 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, এই 30 লক্ষ শেয়ারের 80% ইস্যু করেছিলাম, এই 80% 24 লক্ষ শেয়ার প্রতিটি 10 টাকা দরে, সেজন্য আমরা এখানে লিখব প্রতিটি 10 টাকা দরে 24 লক্ষ শেয়ার গুণ করে 2,40 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখব। তারপরে এই অঙ্কে ওডিআর আছে, ওডিআরের পরিমাণটা লিখব, কিন্তু এটা লিখব সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে। সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে লিখব শেয়ার ওডিআর। কত টাকা ছিল মনে আছে? সম্ভবত এই 24 লক্ষ টাকা। আমরা 2 নাম্বার জাবেদায় লিখেছি এবং 1 নাম্বার নাম্বারেও বের করেছিলাম 24 লক্ষ টাকা। এবার কি করব, এখানে একটি দাগ দিব, এই দুইটা যোগ করে নিচে লিখব, ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এখানে আমরা লক্ষ্য করলে দেখলাম মোট সম্পত্তির পরিমাণ হয়েছিল 2,64 লক্ষ টাকা। মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় পরিমাণও হলো আমাদের 2,64 লক্ষ টাকা। দুইটা সমান সমান হয়েছে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো একটি বিষয় আমি আবারও বলছি, সেটি হচ্ছে আমি যেমন চলতি সম্পদটা পাশে লিখেছি, তোমরা নিচে লিখবে। অসমন্বিত ব্যয় পাশে লিখেছি, তোমরা নিচে লিখবে, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। পাশে লিখলেও সমস্যা নাই, কিন্তু নিচে লিখলে আরও দেখতে সুন্দর লাগে। আবার এই অনুমোদিত মূলধন লিখে এই লাইনটা আমরা নিচে লিখব। এখানে আমার জায়গা নাই, সেজন্য আমি পাশাপাশি লিখেছি, জায়গা সেভ করার জন্য। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে। আমি একটি একটি করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওডিআরের শেয়ার ইস্যু সংক্রান্ত, সেই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।